থেকেই বন্দুকধারী মানুষজন ঢুকে পড়ে তল্লাশি করছিল, সেই জিনিসগুলি করছিল। আমি সামনের যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছি। হস্টেজ ট্রান্সফার হয়ে গেলে কি হবে সেটার উপর ইসরায়েলের উপর আস্থা রাখার কোনো কারণ নেই। এখনও কিন্তু দুর্ভিক্ষ তো চলছে, এখনও মানুষ মারা যাচ্ছে। আমরা রাজনীতিকে ব্যবহার করি নিজের সুবিধার জন্য বা কোনো একটা গোষ্ঠীর সুবিধার জন্য, সেই পদ্ধতি যদি হয় তাহলে সত্যিকার অর্থে বাংলাদেশ মুক্ত হবে না। ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্ক হয়ে 11 অক্টোবর শনিবার ভোরে দেশের মাটিতে পা রাখেন প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। বিকেলে তার প্রিয় কর্মস্থল ড্রিকপাট ভবনে প্রথম আলোর সঙ্গে ইসরায়েলের কারাগারে 2.5 দিনের দুঃসহ স্মৃতি, ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রাম ও তাদের ভবিষ্যৎ সহ নানা বিষয়ে কথা বলেন। শহীদুল আলম জানান, গাজায় যাওয়ার সময় তিনি সহ ইসরায়েলি সেনাবাহিনীর হাতে আটক কনসেন্স জাহাজে থাকা চিকিৎসক, সাংবাদিক ও অধিকার কর্মীদের উপর দুঃসহ মানসিক নির্যাতনের ঘটনা ঘটেছে। শুধু ছেলে থাকাকালীন সময় না, পুরো অবস্থাটাই ছিল অত্যন্ত আগ্রাসনমূলক। এবং আমাদের জাহাজ থেকে নামার সময় যেভাবে আমাদের নিচে নেওয়া হয়, সেখানে একেবারে হাত পেছনে দুজন প্রচণ্ডভাবে চাপ দিয়ে বেঁকিয়ে আমাদের নিয়ে তারপরে হাঁটুকে গাড় করে বসানো। সকলের উপর হয়নি, কারো কারো ক্ষেত্রে অত্যাচারও করা হয়েছে, মারধর করা হয়েছে। এবং সেলের মধ্যে শোবার তো ব্যবস্থা ছিল ঠিকই, কিন্তু যাতে শুতে না পারি সেরকম ব্যবস্থাই করা হয়েছিল। এবং রাতে থেকেই বন্দুকধারী মানুষজন ঢুকে পড়ে তল্লাশি করছিল, সেই জিনিসগুলি করছিল। বাথরুমের অবস্থা না হয় বাদই দিলাম, যেটা আমরা হাঙ্গার স্ট্রাইক করেছিলাম, কাজে আমাদের জন্য সেটা প্রযোজ্য না। কিন্তু আমাদের মধ্যে যারা হাঙ্গার স্ট্রাইক করেননি তারাও কিন্তু 2.5 দিনের মধ্যে শুধু 1 প্লেট খাবার পেয়েছিলেন, কোনো পানি পাননি। ইসরায়েল ও হামাসের সাম্প্রতিক যুদ্ধবিরতির ঘোষণার বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এই অধিকার কর্মী। তিনি বলেন, গাজায় বোমাবর্ষণ সাময়িকভাবে বন্ধ হয়েছে, তবে সবার সমর্থন ও সহযোগিতা পেলে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই বেগবান হবে। প্রথমে আমি যুদ্ধবিরতি বলবো না, আপাতত বোমা পড়া থেমেছে ক্ষণিকের জন্য। হয়তো হস্টেজ ট্রান্সফার হয়ে গেলে কি হবে সেটার উপর ইসরায়েলের উপর আস্থা রাখার কোনো কারণ নেই, কাজে তারা যে তাদের প্রতিশ্রুতি রাখবে তা না। তার চাইতে বড়, এখনও কিন্তু দুর্ভিক্ষ তো চলছে, এখনও মানুষ মারা যাচ্ছে এবং প্রতিদিন চিকিৎসার অভাবে মানুষ মারা যাচ্ছে এবং সাংবাদিকরা নাই বলে সেই গল্পটা বলতেও পারছে না। এটা কোনো স্বাভাবিক পরিস্থিতি না, অকুপেশন এখনও চলছে, কাজে যুদ্ধ চলমান। এই স্বপ্ন পূরণ হবে এদের কারণে না, এই স্বপ্ন পূরণ হবে আপনি আমি যখন লড়াই করে এটা আদায় করে নেই। এবং সেটাই আমি বলবো এই ফ্লোটিলার সবচেয়ে বড় সার্থকতা। কারণ এতদিন ধরে এত কিছু বলার পরেও কোনো কিছু হচ্ছিল না। আমরা সরাসরি শারীরিকভাবে এই রিস্কটা নিতে রাজি হয়েছিলাম বলে কিন্তু অনেকগুলি পরিবর্তন হয়েছে। এটার ধারাবাহিকতা চালাতে হবে। লড়াই যেখানে আমাদের আদায় করে নিতে হবে, আপনি হবে না। শুধু ফিলিস্তিনের মানুষের ভূমির অধিকারে নয়, এদেশের মানুষের মানবাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আলোকচিত্রী শহীদুল আলম। আমাদের দেশে, কেন অন্যান্য জায়গায়, আমি দেশের কথাই বলি, আমাদের রাজনৈতিক সংস্কৃতিটাই বদলাতে হবে। যেখানে আমরা রাজনীতিকে ব্যবহার করি নিজের সুবিধার জন্য বা কোনো একটা গোষ্ঠীর সুবিধার জন্য, সেই পদ্ধতি যদি হয় তাহলে সত্যিকার অর্থে বাংলাদেশ মুক্ত হবে না। এটা ঠিক, হাসিনা গেছেন এবং সেইখানে আমরা যেই সরকার পেয়েছি সেটা 1000 গুণ তার চেয়ে উন্নত। কিন্তু আমরা আরও অনেক আশা রাখি এবং সত্যিকার অর্থে আমরা এমন নাগরিক হিসেবে আমরা যদি এমন একটা পরিবেশ তৈরি করতে পারি যেখানে হাসিনার মতন আর কেউ আরেকবার সুযোগ না পায় এবং সেই সুযোগ পেয়ে এরকম অত্যাচার নিপীড়ন না করতে পারে, তখনই আমাদের সার্থকতা হবে। এবং এটা আপনি হবে না, এখানেও আমাদের লড়াই বাকি। শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন জানিয়ে শহীদুল আলম বলেন, ভবিষ্যতে আবারও গাজায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আমরা গাজাকে দেখেছি, গাজার সেই গ্যাস ফিল্ডগুলি দেখেছি এবং যেই জায়গায় এরকমভাবে আগ্রাসন হচ্ছে, যেখানে আমরা যেতে চেয়েছিলাম তার এত কাছে গিয়ে বুঝতে পারিনি, এই আফসোসটা আমাদের রয়েছে। কিন্তু একটা ভালো জিনিসও হয়েছে, আমাদের এই ডাইভারশন যদি বলেন, আমাদের নিয়ে ওরা এতটা ব্যস্ত ছিল যে বহু বছর পর গাজার জেলেরা মাছ ধরতে পেরেছে, অন্তত অতটুকু তো আমরা দিতে পেরেছি। শারীরিকভাবে শক্ত, মানসিকভাবেও শক্ত এবং
এই যাত্রায় আমরা যেটা অর্জন করতে পেরেছি সেটা আমাকে আশান্বিত করে। আমি সামনের যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছি।